তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, গণপরিষদের গঠন সংক্ষেপে লেখো। দেখো, ভূমিকা: ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, একটি স্বাধীন দেশের জন্য নিজস্ব শাসনতন্ত্র তৈরি করা। শাসনতন্ত্র মানে সংবিধান। এবার গণপরিষদ গঠনের প্রক্রিয়া ও কাঠামো। গণপরিষদ মূলত পরোক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী প্রথমে গণপরিষদের মোট সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছিল 389 জন। এর মধ্যে 292 জন সদস্য ব্রিটিশ শাসিত ভারতীয় প্রদেশগুলি থেকে, 93 জন দেশীয় রাজ্যগুলি থেকে এবং 4 জন চিফ কমিশনারের শাসিত অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। প্রদেশগুলির আইনসভার সদস্যরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে এই সদস্যদের নির্বাচন করে। দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা মূলত মনোনীত হতেন। পরবর্তীতে দেশভাগ নিশ্চিত হওয়ার পর ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা হ্রাস পেয়ে 299 জন হয়। আর কংগ্রেস এবং মুসলিম লীগ এই নির্বাচনের প্রধান দুটি দল হিসাবে অংশগ্রহণ করলেও দেশভাগের পর মুসলিম লীগের সদস্যরা ভারতীয় গণপরিষদ থেকে সরে দাঁড়ায়, যার ফলে গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অস্টিন বলেছেন, গণপরিষদ ছিল মূলত একদলীয় সংস্থা। আর গণপরিষদ হলো কংগ্রেস এবং কংগ্রেসই হলো ভারত। সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার চেষ্টা এই গঠনতন্ত্রে ছিল। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তর শেষ করছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি বলতে কী বোঝো? দেখো, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এবারে যৌথ দায়িত্বশীলতার মূল ধারণা ও তাৎপর্য। যৌথ দায়িত্বশীলতার অর্থ হলো মন্ত্রিসভার সকল সদস্য তাদের কাজের জন্য আইনসভার নিম্নকক্ষের কাছে দলবদ্ধভাবে দায়ী থাকে। সরকারের কোনো নীতির জন্য এককভাবে কোনো মন্ত্রী দায়ী নয় এবং সমগ্র আইনসভা তার জন্য সমানভাবে দায়ী থাকে। ক্যাবিনেটের বৈঠকে কোনো সিদ্ধান্ত একবার গৃহীত হলে সকল মন্ত্রীকে তার সপক্ষে দাঁড়াতে হয়। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তা প্রকাশ্যে আনা যায় না। যদি কোনো ব্যক্তি ক্যাবিনেটের সিদ্ধান্তের সাথে সহমত পোষণ না করে তবে তাকে পদত্যাগ করতে হয়। অন্যদিকে লোকসভায় যদি কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ বিল বাতিল হয়ে যায় তবে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এটি মূলত সরকারের সংহতি এবং ঐক্যবদ্ধকে সুনিশ্চিত করে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, যৌথ দায়িত্বশীলতার অর্থ হলো মন্ত্রিসভার কোনো সদস্য এককভাবে নয়, বরং পুরো মন্ত্রিসভা যৌথভাবে আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকবে। এই নীতির ফলেই সরকারের আইনসভার নিয়ন্ত্রণ মেনে চলতে বাধ্য হয় এবং স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। এবার উপসংহার দেখে নাও, এটা আর আলোচনায় আসছি না। তারপরে 3 নম্বর প্রশ্ন আজকে ক্লাসে, জোট রাজনীতি সম্পর্কে টিকা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এই জোট রাজনীতিটা বুঝে নাও। প্রথমেই ভূমিকা। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যখন একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় তখন সরকার গঠনের উদ্দেশ্যে একাধিক রাজনৈতিক দল একত্রিত হয়ে যে রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয় তাকেই জোট রাজনীতি বলে। এবার জোট রাজনীতির প্রকৃতি বা ভারতীয় প্রেক্ষাপট দেখো। ভারতীয় রাজনীতিতে জোট ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পর
দীর্ঘকাল কেন্দ্রে একদলীয় আধিপত্য বজায় থাকলেও 1990-এর দশকের পর থেকে ভারতীয় রাজনীতিতে জোট সরকারের যুগ প্রবলভাবে শুরু হয়। জোট রাজনীতি মূলত মানে মূলত সমমনা রাজনৈতিক দলগুলির একটি ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয়। আর এখানে জাতীয় দলের পাশাপাশি আঞ্চলিক দলগুলির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এর ফলে শাসন ব্যবস্থায় আঞ্চলিক স্বার্থ দাবি দেওয়া জাতীয় স্তরে প্রতিফলিত হওয়ার সুযোগ পায়, যা গণতন্ত্রের বিকেন্দ্রীকরণে সাহায্য করে। তবে জোট রাজনীতির একটি বড় নেতিবাচক দিক হলো রাজনৈতিক অস্থিরতা। শরিক দলগুলি অনেক সময় নেতাদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে দীর্ঘমেয়াদী ও কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকার বাধার সম্মুখীন হয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারি বলেছেন, জোট রাজনীতি হলো ভারতীয় গণতন্ত্রের এমন একটি পর্যায় যেখানে একাধিক দলের আধিপত্যের অবসান ঘটে এবং বহুদলীয় ঐক্যমতের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এবার উপসংহার দিয়ে তোমাদের উত্তর শেষ করতে হবে।